গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 15 জুন সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো গঠন হচ্ছে সিদ্ধেশ্বরধাম পৌরসভা, প্রস্তাব চেয়ে সরকারের চিঠি জেলা আয়ুক্তকে, বদরপুরের নাম বদলে আপত্তি অগ্রাহ্য করছে সরকার। শেষ পর্যন্ত সিদ্ধেশ্বরধাম পৌরসভা গঠনের প্রক্রিয়া শুরুই করে দিল সরকার। প্রস্তাবিত সিদ্ধেশ্বরধাম পৌরসভা গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছ থেকে প্রস্তাব চেয়ে পাঠিয়েছে আবাসন ও নগর বিষয়ক বিভাগ। বর্তমান বদরপুর পৌরসভা এবং কাটিকুড়া ও পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েতের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে গঠিত হবে নতুন সিদ্ধেশ্বরধাম পৌরসভা। প্রস্তাবিত পৌরসভায় মোট জনসংখ্যা কত হবে, কতটি ওয়ার্ড থাকবে, কৃষি এবং অকৃষি পেশার সঙ্গে জড়িত জনসংখ্যার তথ্য চাওয়া হয়েছে। বর্তমান বদরপুর পৌরসভা এবং কাটিগুড়া ও পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েতের কিছু অংশকে নিয়ে নতুন সিদ্ধেশ্বরধাম পৌরসভা গঠনের প্রস্তাব দিয়েছিলেন কাটিগুড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সেই প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন তিনি। মুখ্যমন্ত্রী তাতে সম্মতি দিয়ে নতুন পৌরসভা গঠনের প্রস্তাব পাঠান সরকারের নগর বিষয়ক বিভাগের কাছে। সেই অনুযায়ী গত 11 জুন হাউসিং ও নগর বিষয়ক বিভাগের সচিব বিস্তারিত তথ্য দাখিল করে আনুষ্ঠানিকভাবে নতুন পৌরসভা গঠনের প্রস্তাব দিতে চিঠি পাঠিয়েছেন কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে। বদরপুর পৌরসভা এলাকাকে অন্তর্ভুক্ত করে সিদ্ধেশ্বরধাম নামে নতুন পৌরসভা গঠন করা হলে বদরপুর পৌরসভার নামই পাল্টে যাবে। ফলে বদরপুরের নাম পরিবর্তনের এই প্রস্তাবের কড়া বিরোধিতা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ঐতিহাসিক বদরপুর নামের সঙ্গে ধর্মীয় মুসলমানদের ঐতিহ্য এবং সংস্কৃতি জড়িয়ে রয়েছে দাবি করে খুদ মুখ্যমন্ত্রীর কাছে আপত্তি দর্শিয়েছেন বদরুদ্দিন আজমল। স্থানীয় মুসলিম মহল থেকেও সামাজিক মাধ্যমে বদরপুরের নাম বদলের এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করা হচ্ছে। তবে সিদ্ধেশ্বরধাম নামে নতুন পৌরসভা গঠনের প্রক্রিয়া শুরু করে নগর বিষয়ক বিভাগের সচিব যে চিঠি পাঠিয়েছেন তাতে জানতে চাওয়া হয়েছে বর্তমান পৌরসভা এবং নতুন করে অন্তর্ভুক্ত করা এলাকার মোট জনসংখ্যা কত হবে। তবে জনসংখ্যা যেন 10,000-এর কম না হয়। প্রস্তাবিত নতুন পৌরসভা এলাকায় কৃষিকাজের সঙ্গে জড়িত এবং অকৃষিকাজে জড়িত জনসংখ্যাও জানতে চাওয়া হয়েছে। তবে প্রস্তাবিত পৌরসভা এলাকায় অকৃষিকাজে জড়িত লোকের সংখ্যা যেন 75%-এর কম না হয়। প্রস্তাবিত পুরসভার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে যেন 400 জনের কম না হয়। তাছাড়া বর্তমান পুরসভা এলাকা এবং অন্তর্ভুক্ত করা এলাকার মানুষের আর্থিক অবস্থাও জানতে চাওয়া হয়েছে চিঠিতে। প্রস্তাবিত এলাকায় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের সংখ্যা, পরিবহনের সুবিধা, রেল যোগাযোগ এবং অন্যান্য পরিকাঠামো সম্বন্ধেও বিস্তারিত তথ্য জানতে বলা হয়েছে জেলা আয়ুক্তকে। ফলে বদরপুর পৌরসভার সঙ্গে নতুন এলাকা অন্তর্ভুক্ত করে সিদ্ধেশ্বরধাম নামে নতুন পৌরসভা যে গঠিত হচ্ছে তাতে আর কোনো সন্দেহ রইল না। অপরদিকে সুস্মিতার সঙ্গে পদ্ম শিবিরে ভিড়ছেন 5 কংগ্রেসি প্রাক্তন কমিশনার। নির্বাচনের আগে পুরো রাজনীতিতে নয়া সমীকরণ। কেন্দ্র ও রাজ্যে ক্ষমতার মসনদে বসার পরই রীতিমতো কংগ্রেস মুক্ত ভারত গড়তে মিশন মুডে সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। আর এবার হিন্দুমুক্ত কংগ্রেস গড়ার লক্ষ্যে কংগ্রেসের হিন্দু নেতাদের দলে ভিড়ানোর অভিযান ক্রমশই এগিয়ে নিচ্ছে গেরুয়া দল। আসাম রাজ্যে গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই কংগ্রেসের হিন্দু নেতারা দলে দলে যোগ দিয়েছেন বিজেপিতে। তবে বিজেপির সেই অভিযান থামেনি, বরং হিন্দু নেতাদের দলে টানতে রীতিমতো গুটি সাজিয়েছে নেতৃত্ব। গোটা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও নীরবে সেই কৌশল রচিত হয়েছে। জানা গেছে সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগী সুস্মিতা দেবের সঙ্গে কাছাড়ের বহু কংগ্রেসি এবং তৃণমূলী পড়বেন গেরুয়া বসন। এই তালিকায় শিলচরের 5 জন কংগ্রেসি প্রাক্তন পুর কমিশনারও রয়েছেন বলে জল্পনা শুরু হয়েছে। আর জল্পনা সত্যি হলে শিলচরের পুরো রাজনীতিতে তৈরি হবে নতুন সমীকরণ। পৌর নিগম নির্বাচনের আগে সেই সমীকরণ শাসক দলের কর্মী মহলের ভোট রাজনীতির বহু হিসেব পাল্টে দিতে পারে। সূত্রটি বিষয়টি পুরোপুরি খুলসা না করলেও জানিয়েছে যোগদানের শখ তৈরি করা হয়েছে। শুভস্য শীঘ্রম আপ্তবাক্যকে পাথেয় করে এবং রাজনৈতিক ভবিষ্যতের কথা মাথায় রেখে জার্সি বদলের কাজটি সেরে ফেলতে চাইছেন তারা। যদিও 2-1 জন এখন পর্যন্ত কিছুটা দুটানায় রয়েছেন। সূত্রের দাবি তৃণমূল ছাড়ার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করে বিজেপিতে যোগদানের সবুজ সংকেত পেয়েছেন সুস্মিতা দেব। শীঘ্রই সদল বলে গেরুয়া শিবিরে নাম লেখাবেন তিনি।
তৃণমূল কংগ্রেসে বিপর্যয় এবং ডামাডোলের মধ্যে ঘাসফুল শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে কাল বিলম্ব করেননি তিনি। এবার বিজেপি নেতৃত্বের সিগন্যালের অপেক্ষায় রয়েছেন সুস্মিতা। প্রদেশ বিজেপি তার যোগদানের দিনক্ষণ নির্ধারণ করবে শীঘ্রই। একটি সূত্র বলেছে 2-1 দিনের মধ্যেই বিজেপিতে যোগ দেবেন তিনি। তার 2 শতাধিক অনুগামী এবং কর্মী সমর্থক একই সঙ্গে ভিড়বেন পদ্ম শিবিরে। এর মধ্যে কাছাড় জেলার কয়েকজন কংগ্রেস ও তৃণমূলের নেতারাও রয়েছেন। তবে তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে 5 জন প্রাক্তন পুর কমিশনারেরও। এমনটাই জল্পনা চলছে বিগত 2 দিন থেকে। জল্পনা এমনটাই যে পূর্বতন শিলচর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের এক প্রাক্তন পুর কমিশনার সুস্মিতা দেবের টিমে সামিল হয়ে যোগ দিতে পারেন বিজেপিতে। এছাড়াও পূর্বতন 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন এক পুর কমিশনারের গেরুয়া বসন পড়ার সম্ভাবনা প্রবল। তাদের সঙ্গে পূর্বতন 17 নম্বর ওয়ার্ডেরও এক প্রাক্তন কমিশনার যোগ দিতে পারেন বিজেপিতে। 14 নম্বর ওয়ার্ডেরও এক কমিশনারের যোগ দেওয়ার কথা জানিয়েছে সূত্রটি। এছাড়াও পূর্বতন 16 নম্বর ওয়ার্ডের এক প্রাক্তন পুর কমিশনার নাম লেখাতে পারেন গেরুয়া শিবিরে। জানা গেছে তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা কমিটির 60 জন পদাধিকারী আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। একই সঙ্গে ভঙ্গ করা হবে 12টি ব্লক কমিটি। ব্লক কমিটির কর্মকর্তারাও গণহারে পদত্যাগ করে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। প্রত্যেকেই বিজেপিতে যোগ দেবেন সুস্মিতা দেবের সঙ্গে। তবে তাদের যোগদান শিলচরে না গুয়াহাটিতে হবে সেটা স্থির করা সম্ভবপর হচ্ছে না। কারণ যেহেতু সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ, অতীতে শিলচর লোকসভারও সাংসদ ছিলেন, বিরোধী দলের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত, ফলে তার যোগদান সভায় বিজেপির রাজ্য স্তরের নেতৃত্বের উপস্থিত থাকাটা স্বাভাবিক। আর সেই কারণে বিজেপির ব্যস্ত কর্মসূচির জন্য যোগদান কর্মসূচির দিনক্ষণ নির্ধারণ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে গেরুয়া নেতৃত্ব। তবে দিনক্ষণ নির্ধারণ হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে গেরুয়া বসন পরে নতুন রাজনৈতিক জীবন শুরু করবেন সুস্মিতা, তা বলাই বাহুল্য। অপরদিকে ব্রিটিশ আমলের সাপ মুছতে সেনাবাহিনীতে নয়া বিধি চালু, নতুন নির্দেশিকা, গুফ থেকে পোশাক সবেতেই কড়াকড়ি। ঔপনিবেশিক আমলের একাধিক রীতি ও প্রথাকে বিদায় জানিয়ে ভারতীয় সেনাবাহিনীর পোশাক ও আনুষ্ঠানিক আচরণবিধিতে ব্যাপক পরিবর্তন আনা হলো। সেনার তরফে প্রকাশিত হয়েছে 174 পাতার নতুন নির্দেশিকা, যেখানে পোশাক, ব্যক্তিগত সাজসজ্জা এবং আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী আনুষ্ঠানিক অনুষ্ঠানে এবার থেকে সেনা অফিসাররা ফুল হাতা শার্টের উপর গলাবন্ধ কোট বা জ্যাকেট পরতে পারবেন। একই সঙ্গে প্যারেডের সময় অফিসারদের তলোয়ার বহনের নিয়মও বাধ্যতামূলক না রেখে ঐচ্ছিক করা হয়েছে। এছাড়া বহুদিনের প্রচলিত চামড়ার কোমরবন্ধনী বা পাউচ বেল্ট ব্যবহারের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সেনা সূত্রের দাবি, জাতীয় পরিচয় ও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে ব্রিটিশ আমলের নানা নিয়ম সরিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন পর সেনার পোশাক ও আচরণবিধি নিয়ে এমন বিস্তৃত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মে সব পদমর্যাদার সেনা কর্মীদের জন্য শীতকালীন পোশাকেরও নতুন রূপরেখা নির্ধারণ করা হয়েছে। এতে থাকবে বিশেষ ধরনের শার্ট, যুদ্ধ জ্যাকেট এবং টুপি। পুরুষ অফিসারদের আনুষ্ঠানিক পোশাকে গলাবন্ধ কোটের অনুমতি দেওয়া হয়েছে, যা মার্জিত যে কোনো রঙের হতে পারে। মহিলা অফিসারদের জন্য শাড়ি অথবা কুর্তা সালোয়ারের সঙ্গে গোড়ালি পর্যন্ত লম্বা প্যান্ট ও দুপাট্টা পরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হাতাকাটা কুর্তা, ঢিলেঢালা আধুনিক প্যান্ট বা অন্যান্য অনানুষ্ঠানিক পোশাক নিষিদ্ধ করা হয়েছে। নতুন নির্দেশিকায় আনুষ্ঠানিক পোশাকের সঙ্গে ব্যবহৃত ঐতিহ্যবাহী চামড়ার কোমরবন্ধনী অধিকাংশ ক্ষেত্রেই তুলে দেওয়া হয়েছে। যদিও সাজুয়া বাহিনী, যান্ত্রিক পদাতিক বাহিনী এবং গোলন্দাজ রেজিমেন্টের মতো কয়েকটি বিশেষ শাখার কর্নেল পদমর্যাদার অফিসাররা তা ব্যবহার করতে পারবেন। শুধু পোশাক নয়, সেনার ব্যবহৃত বহু ব্রিটিশ আমলের শব্দ বাতিল করা হয়েছে। বিশেষ করে রয়্যাল শব্দসহ একাধিক পুরনো পরিভাষা সেনার অভিধান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে সশস্ত্র বাহিনীকে আরও বেশি ভারতীয় সংস্কৃতি নির্ভর করে তোলার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গিয়েছে। সাজসজ্জার ক্ষেত্রেও কড়া নিয়ম জারি করা হয়েছে। ইউনিফর্ম পরা অবস্থায় ট্যাটু বা গয়না পরা যাবে না। ধর্মীয় অনুষ্ঠান বা পুজোর দিন কবজিতে শুধুমাত্র একটি সুতো পরার অনুমতি থাকবে। শিখ ধর্মাবলম্বী সেনাকর্মীদের ব্যতিক্রম হিসেবে অন্যদের কোনো ধর্মীয় প্রতীক প্রকাশ্যে প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না।
পুরুষ সেনাকর্মীদের গুফের দৈর্ঘ্য সর্বাধিক 12 সেন্টিমিটার পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। সুগন্ধি বা দেহ সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ করা হলেও দাড়ি কামানোর পর ব্যবহৃত লোশন ব্যবহারে বাধা নেই। মহিলা সেনাকর্মীদের ক্ষেত্রে লিপস্টিক, নখের রং, টিপ কিংবা নাকের অলংকার পরা নিষিদ্ধ করা হয়েছে। তবে সিঁদুর পরার অনুমতি রয়েছে, শর্ত একটাই, টুপি পরার পর তা যেন বাইরে থেকে দৃশ্যমান না হয়। সেনা মহলের মতে নতুন এই নির্দেশিকা ভারতীয় সেনাবাহিনীর পোশাক ও আচরণবিধিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে শৃঙ্খলা, ঐতিহ্য এবং ভারতীয় সাংস্কৃতিক পরিচয়কে। অপরদিকে অটোরিকশা দুর্ঘটনায় মৃত্যু হল রামকৃষ্ণগড় বালিরবন্দ এলাকার এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে দুহালিয়া বাজার সংলগ্ন এলাকায় শনিবার বিকেলে। নিহত যুবকের নাম শামসুল হক। এই ঘটনায় বালিরবন্দ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ভাই নুরুল হক রবিবার রাতাবাড়ি থানায় অভিযুক্ত অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 13 জুন বিকাল আনুমানিক 4:30টায় শামসুল হক একটি অটোরিকশায় চেপে বাড়ি ফিরছিলেন। অভিযোগ অনুযায়ী AS10BC 4750 নম্বরের অটোরিকশা চালক দুহালিয়া বাজার সংলগ্ন এলাকায় বেপরোয়াভাবে চালানোয় দুর্ঘটনাটি ঘটে। এতে শামসুল হক গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চরগুলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত অটোরিকশা চালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পুলিশ অভিযুক্ত চালককে আটক করার পাশাপাশি অটোরিকশাটি নিজেদের হেফাজতে নিয়েছে। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাবি, বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করা যায়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।